আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএসএফ এর পুশিনের ঘটনায় সীমান্তে উত্তেজনা। সুনামগঞ্জ ও লালমনিরহাট দিয়ে আরো ১০০ জনকে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধা। যতই ক্ষমতাধর হোক না কেন, সেখানে চাঁদাবাজি হবে, সেখানেই তাদের প্রতিহত করতে হবে বললেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এবং শেরপুরের নালিতাবাড়িতে বন ও পরিবেশ উপদেষ্টার সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ ৫৪ জনের নামে মামলা, ২ জন গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সিলেটের সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে আরও ৬৮ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। তাদের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। এদিকে লালমনিরহাটের ৩ উপজেলার ৫ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ নারী, পুরুষ ও শিশুকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বিজিবি জানায়, ভোরে আদিতমারী উপজেলা দুর্গাপুরের চাওড়াতাড়ি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতিবান্দার বনচৌকি দিয়ে ৬ জন ও পাটগ্রামের আমবাড়ি, পচাভান্ডার ও ডবলগুড়ি সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর বাধায় তারা এখন অবস্থান করছে কাঁটাতারের বেড়ার ভারতীয় অংশে। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন বিজিবি। এদিকে ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৩৬ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারত। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর বিভিন্ন ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে। ফেরত আসার যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা। পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে। দেশের কল্যাণে লোভ লালসার ঊর্ধ্বে থেকে সৎ, বিবেকবান ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে দিনাজপুরে বিরলে দলীয় পথসভায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার চেয়ে বড় চাঁদাবাজ আর কেউ ছিল না উল্লেখ করে তিনি বলেন, যত ক্ষমতাধর হোক না কেন, যেখানে চাঁদাবাজি হবে সেখানে তাদের প্রতিহত করতে হবে। আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোন স্থান হবে না। একজন চাঁদাবাজ সে যে দলেরই হোক না কেন, তার দলের যত ক্ষমতাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। একটা উপজেলা জেলায় কত বড় ক্ষমতাশালী একজন চাঁদাবাজ হতে পারে, আমরা বিশ্বাস করি সে শেখ হাসিনার চেয়ে বড় ক্ষমতাবান কেউ নয়। দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে মন্তব্য করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে চট্টগ্রামের ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি কথা বলেন। সেনাবাহিনী একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং সর্বাধুনিক সমরাস্ত্র সজ্জিত বাহিনী হিসেবে আরও সুদৃঢ় ও সক্ষম হয়ে গড়ে উঠবে বলেও আশাবাদ জানান তিনি। কমিশন প্রাপ্তদের মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন মহিলা অফিসার রয়েছেন। এছাড়াও ৪ জন ফিলিস্তিনি অফিসার রয়েছেন। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সম্রাট জাবির ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সেরা চৌকিস ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোম্পানি সিনিয়র অফিসার আব্দুল ওয়াদুদ মাসুম সেনাবাহিনীর প্রধান স্বর্ণপদক লাভ করেন। নির্বাচনের যারা তাড়াহুড়ো করছে তাদের অতীত ইতিহাস ও কর্মকাণ্ড মানুষ জানে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অপরাজ্য ৭১ আর্ট গ্যালারির মাঠে এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। দেশ ও মানবতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে ইসলামী আন্দোলন প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেন দলটির আমির।
শেরপুরে নালিতাবাড়ি বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ ৫৪ জনের নামে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে হামলায় আহত এখন টিভি ও বাসসের প্রতিনিধি জাহিদুল খান সরু বাদী হয়ে এ মামলা করেন। মামলায় স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, তার ভাই নূরে আলম শাহিন সহ ১৪ জনের নামে উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়। এর মধ্যে ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নালিতাবাড়ি গারো পাহাড়ে দাউধারা প্রস্তাবিত পর্যটন কেন্দ্র এলাকায় সাংবাদিকদের উপর হামলার এই ঘটনা ঘটে। কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে তার নিজ বাসভবনে পাঠিয়ে দিয়েছেন জামালপুর সদর থানা পুলিশ। গতরাত ১১টার পর শহরের সিংহজানি সড়কের মুসলিমাবাদ এলাকায় বাসায় তাকে পৌঁছে দেওয়া হয়। এর আগে তাকে শেরপুর সদর থানা থেকে জামালপুর সদর থানায় নেয় পুলিশ। মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রি করতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রী সালমা খাতুন উশৃঙ্খল জনতার হাতে আটক হন। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে। আগামী ১ সপ্তাহের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত করা পরিষদকে পুনর্বহাল করা না হলে ১২ জুন থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র ও কাউন্সিলররা। দুপুরে রংপুর নগরবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা ও সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের হরিরাম পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে বিএনপি ২ নেতা সহ ২৪ জনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এ সময় ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড ও নগদ ৮৫,০০০ টাকা জব্দ করা হয়। গতকাল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোস্টগার্ড ঢাকা অঞ্চল। আটককৃতদের মধ্যে হরিরাম উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম ও সুতালড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি আমিনুল ইসলাম মিন্টু রয়েছেন বলে জানা গেছে। খুলনায় রেলওয়ে জমি দখল করে দৌলতপুর স্টেশনের পাশে অবৈধ স্থাপনা গড়ে তোলা এবং বরাদ্দকৃত জমির খাজনা নিয়মিত পরিশোধ না করার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেল কর্তৃপক্ষ। এ সময় 10টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিয়মিত খাজনা পরিশোধ না করায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। দুপুরে রেলওয়ে পাকশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। রাজশাহী রেল স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি, টিকিট কালোবাজারি সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সতর্কতামূলক অভিযান চালিয়েছে দুদক। এ সময় স্টেশনের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ডেকে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে সতর্ক করেন দুদকের কর্মকর্তারা। দুপুরে দুদকের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশনে এই অভিযান পরিচালনা করেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযোদ্ধাকে আহ্বায়ক করে কমিটি গঠন করে বিতর্কিত কমিটি বাতিল করা হয়েছে। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সংবাদ সম্মেলনে কমিটি বাতিল ঘোষণা করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। এই সময় জেলা আহ্বায়ক কমিটি সহ অন্যান্য উপজেলা আহ্বায়ক কমিটি নেতারা উপস্থিত ছিলেন। কুরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জয়পুরহাটের কামার কারিগররা। সারা বছর কম কাজ থাকলেও এখন ঈদকে ঘিরে বেড়েছে ব্যস্ততা। তবে লোহা কয়লার দাম বৃদ্ধি ও চীনের আধুনিক প্রযুক্তির চৈতস্পটের চাহিদার ব্যবসা মন্দা যাচ্ছে তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলামের রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। আর মাত্র কদিন পরেই কোরবানির ঈদ, তাই তো ব্যস্ততা বেড়েছে জয়পুরহাটের কামারপল্লীগুলোতে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে চলছে হাতুড়ি পেটার কাজ। এবার বেড়েছে লোহা ও কয়লার দাম। এছাড়া চীনা প্রযুক্তির আধুনিক ধারালো
চকচকে ছুরি চাপাতির চাহিদা বাড়ায় কামার পাড়ায় আনাগোনা কম ক্রেতাদের। এতে ক্রমাগত লোকসানের মুখে কামাররা। দিনে দিনে কমছে তাদের সংখ্যাও। তবে সারা বছর তেমন কাজ না থাকলেও এখন ঈদকে ঘিরে দম ফেলার সময় নেই তাদের। শেষ মুহূর্তে বিক্রি বাড়বে বলে আশা কারিগরদের। সামনে কুরবানি ঈদ আসছে, এই উপলক্ষে আমরা অনেক কিছুই তৈরি করছি। চায়না মাল আসে আমাদের ব্যবসাটা মারে দিছে। লোহার দাম বেশি, কয়লার দাম বেশি, বেচার বেলা যায় দাম নাই। ঈদের সময় আলে একটু ব্যবসা হয়, তারপর ব্যবসায় নাই। কামার পাড়াগুলো এবার আকার ভেদে ছুরি বিক্রি হচ্ছে 40 থেকে 700 টাকা, দা 400 থেকে 800 টাকা ও বটি বিক্রি হচ্ছে 200 থেকে 700 টাকা দরে। এখন তো সামনে কোরবানি ঈদ আসছে, এখন কোরবানি ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি। হাসা বটি নেওয়ার জন্য আসলাম। বাজার যেটা ওটাই নিচ্ছে, আমাদের বেশি লেগেনি। কামারদের এ বিষয়ে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস জেলা বিসিক অফিসের এই কর্মকর্তার। তাদের যদি কোনো ধরনের আধুনিক প্রশিক্ষণ এবং যদি কোনো আর্থিক ঋণ সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে যদি তারা বিসিকে যোগাযোগ করে, বিসিকের নিজস্ব কিছু ঋণ আছে এবং ব্যাংকের মাধ্যমে তাদের বিধি অনুযায়ী তাদের জন্য সুপারিশ করা হবে। একটা সময় এই জেলায় প্রায় 2000 মানুষ এই শিল্পের সাথে জড়িত ছিলেন, কিন্তু ক্রমাগত লোকসানে এই সংখ্যা কমেছে প্রায় 3 গুণ। তাই এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা চান এখানকার কামাররা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের চাষেরায় 4 শতাধিক শ্রমজীবী মানুষের মধ্যে একটি করে ছাতা, খাবার, পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। তাপদাহ বেড়ে যাওয়ায় শ্রমজীবীদের দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ নেয় রশিদ ফাউন্ডেশন। নাসিক 12 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শোকু ও নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা সহ অন্যান্য নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে এবছর পাটের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। গেল বছর পাট আবাদের লক্ষ্যমাত্রা ছাড়লেও এবছর মিলছে না কাঙ্ক্ষিত ফলন। প্রচণ্ড খরা ও শ্রমিক সংকটের কারণ হিসেবে দায়ী করছেন তারা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ও চিত্রে ফারহিন ইসলাম টুম্পার প্রতিবেদন। পাটের রাজধানী খ্যাত ফরিদপুরে গেল বছর বাম্পার ফলন হওয়ায় এবছর বেশি জমিতে সোনালী আঁশের আবাদ করেছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ৮৬,৫২৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও ৬ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। তবে বৃষ্টিপাত কমের কারণে অতিরিক্ত সেচ দেওয়ায় উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। পাশাপাশি শ্রমিক সংকটের কারণে সময়মতো পাটের পরিচর্যা করতে পারছেন না তারা। ফলে শঙ্কা তৈরি হয়েছে ফলন বিপর্যয়ের। 4 পাটের ওষুধই দেওয়া লাগে, খালি পাটে নারী পাট বানানো যায় না। তারপরে মুরগিগুলো বানানোর পরে এই যে বৃষ্টি নাই, এর কারণে সেচ দেওয়া লাগতেছে ডবল। সরকার যদি আমাদের এই পাটের একটু দাম বাড়াই দিত, তাহলে আমরা এবারও লাভবান হতে পারতাম। কৃষকের অনেক দাম, মানে কৃষক পাওয়া যায় না। 2-3 বেশ সেচ দিছি, আরো শেষ লাগবে। ডিজেলের দাম একটু কমলে আমরা একটু সুযোগ সুবিধা আমাকে একটু ভালো হতো। কয়েকদিনের মধ্যে বৃষ্টি হলে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃষ্টি আর জমিতে এখন পর্যন্ত জো অবস্থায় আছে এবং এটাতে তেমন কোনো ক্ষতি হবে না। এবং এই মুহূর্তে কৃষকেরা যে কাজে ব্যস্ত, বিশেষ করে পাটের যে আগাছা দমন এবং পাতলাকরণ, এই কাজটি কৃষকেরা করতেছে। এবং আমরা আশা করছি যে আবহাওয়ার যে অবস্থা আছে এটাতে কিন্তু এখনো 2-1 দিন পর যদি হালকা বৃষ্টি হয়, তাহলে এটা পাটের তেমন কোনো ক্ষতি হবে না। এবছর জেলায় ৮৬,৫৩১ হেক্টর জমিতে প্রায় 2,27,০০০ মেট্রিক টন পাট উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজবাড়ী জেলার প্রধান বাজারগুলোতে সবজির দামে স্বস্তি ফিরেছে। বিভিন্ন ধরনের সবজির দাম কমে আসে খুশি ক্রেতারা। তবে নতুন সবজির দামে এখনো রয়েছে কিছুটা ঊর্ধ্বগতি। এর মধ্যে ঝিঙে বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 থেকে 35 টাকায়, পটল 25 থেকে 30 টাকা, বরবটি 25 থেকে 30 টাকা, উস্তা 30 থেকে 40 টাকা, মরিচ 35 থেকে 40 টাকা, গোল আলু 20 টাকা কেজিতে এবং লাউ বিক্রি হচ্ছে প্রতিটি 35 থেকে 40 টাকায়। ক্রেতারা বলছেন গত কয়েক সপ্তাহের তুলনায় এ দাম অনেকটাই সহনীয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।